হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা 21শে এপ্রিল 2024 সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ এডিটোরিয়াল শেষ করব। তো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা এডিটোরিয়াল রয়েছে। মৃত্যু হওয়ার আগে পর্যন্ত মানুষের শরীরে বিভিন্ন কোষের পুনর্বিন্যাস হতেই থাকে। তো নতুন নিউরন পুনর্জন্ম হয় ইত্যাদি ইত্যাদি অনেক কিছু গুরুত্বপূর্ণ সায়েন্স অ্যান্ড টেকনোলজির জন্য একটা গুরুত্বপূর্ণ আর্টিকেল এখানে রয়েছে, সেটা আমরা দেখব। জলবায়ু পরিবর্তনে অর্থনীতির কী ক্ষতি হতে পারে তার একটা পরিসংখ্যান দেয়া আছে আগামী দিনে, যেটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বিশ্ব উষ্ণায়নের কী পরিস্থিতি। সারা বিশ্বে জলবায়ু পরিবর্তিত হচ্ছে, যেখানে বৃষ্টি হওয়ার কথা নয় সেখানে বৃষ্টি হচ্ছে, যেখানে বৃষ্টি হওয়ার কথা সেখানে খরা, অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তার ফলাফল কী হতে পারে সে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। ভারতের তেল আমদানি শীর্ষে রাশিয়া থেকেই ভারত সবচেয়ে বেশি তেল আমদানি করছে এবং আগামী দিনে হয়তো আমরা দেখতে পাবো আরও বেশি আমদানি এখানে বাড়তে পারে। তো সেটা নিয়ে নিউজ রয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে মৃত মানুষকে কীভাবে ফিরিয়ে আনা সম্ভব সেটা নিয়ে এখানে ডিটেলসে আলোচনা করা রয়েছে, এডিটোরিয়াল রয়েছে, আমরা এটাও দেখব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে সমস্ত আলোচনাই সবসময়তেই গুরুত্বপূর্ণ, তো সেগুলো আমরা পরপর দেখব। তো কোষের ক্ষেত্রে কিভাবে নতুন করে পুনর্জন্ম হয় সেটা আমরা দেখব। বয়স একটা সংখ্যা মাত্র, একটা একটা করে বছর ফুরোয়, আর এমনই স্তোত্রবাক্য আকাশ সান্ত্বনার রোদ বিলয়ে সারাটা দিন জুড়ে। অশান্ত মন্তব্যকে স্বস্তি পাইক। সংখ্যা কিছু গাণিতিক অঙ্ক, কিছু সাংকেতিক চিহ্ন, কোনো দৃশ্যমান মাইল ফলক, যাই বলুন না কেন স্পর্শকাতর কিছু অজান্তেই সংকুচিত হয়ে ওঠে মন। আসল সত্যিটা আলাদা। আমাদের শরীর যা আসলে এক মহাকোষ, তার পুনর্জন্ম হয় বারংবার। কোষের পুনর্জন্ম বারংবার হয়। ত্বক থেকে অন্ত্র কোষের নবজন্ম চলতেই থাকে নিরন্তর। হ্যাঁ, হয়তো তার ঘরে বৈষম্য থাকে বিস্তর, যেমন যকৃতের কোষ নষ্ট হলেও সে নিজেকে নতুন করে গড়ে নিতে পারে 30 দিনে। তো এটা এটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান। আমরা জানি যকৃতের কোষ নষ্ট হয়ে গেলে সেটা কিন্তু 30 দিনের মধ্যে রিজেনারেট করতে পারে। ত্বকের সেখানে প্রয়োজন 5 থেকে 6 সপ্তাহ। অল্প বয়সীদের ক্ষেত্রে একটু কম, বেশি বয়সীদের ক্ষেত্রে কিছু বেশি। আবার অস্থিকোষের প্রয়োজন হয় অন্তত 10 বছর। হৃদযন্ত্র যেখানে অতি কৃপণ, মাত্র 40% হৃদকোষের অনুমোদন আছে পুনর্জন্মের। তবে আশ্চর্য হলে সত্যিটা হলো সর্বপ্রকার অধিকার আর আলস্যের ডেরা আমাদের মস্তিষ্ক। ব্রেনের স্মৃতির সিন্ধুক বা হিপোক্যাম্পাসে নিউরনগুলিরও পুনর্জন্ম হয়, তবে তা অত্যন্ত ধীর গতিতে। বৈজ্ঞানিকরা বলছেন 1.73% হারে প্রতি বছরে নিউরনেরও পুনর্জন্ম হয় হিপোক্যাম্পাসে। এটা একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ বিষয়। শুধু কি তাই, এই যে জন্মান্তর তা বোধহয় সবসময় চলতে থাকে। যেমন ধরুন স্ট্রোক আক্রান্ত রোগী বা ব্রেন ইঞ্জুরি, মোট কথা মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে ব্রেনের কোষের যে ক্ষতি হয়, সেই জায়গা থেকেও মস্তিষ্ক নতুনভাবে তার স্নায়ুর পুনর্বিন্যাস করে। একই সঙ্গে ব্রেনের কোষ নষ্ট হওয়ার জন্য একজন ব্যক্তির রোজকার কাজের ক্ষেত্রে যে অক্ষমতার জায়গাগুলি তৈরি হয়েছে সেগুলিকেও ঢাকার চেষ্টা করে। এই বিষয়টাকে বলে নিউরোপ্লাস্টিসিটি। অর্থাৎ সোজা কথায় মস্তিষ্কের উত্তরাধিকার নিয়ে আপনি জন্মেছেন, সেটাই কিন্তু আপনার চূড়ান্ত ভবিতব্য নয়। সাধারণভাবে আমাদের ধারণা জিন ঘটিত কারণে ও ছোট থেকে বড় হয়ে ওঠার পথে পরিবেশগত কারণে মস্তিষ্কে ইতিমধ্যে কিছু পরিবর্তন ঘটে গিয়েছে, তার ফলে ব্রেনের পরিবর্তন ঘটা অসম্ভব। এটা একটা বদ্ধমূল ধারণা, এর মধ্যে কোথাও একটা শৃঙ্খলিত স্থবিরতার ব্যাপার আছে, কিন্তু আদতে আমাদের মস্তিষ্ক এভাবে কাজ করে না। এই কারণেই একজন মানসিক অবসাদগ্রস্ত রোগী যেমন সেরে ওঠার চেষ্টা করেন, তেমনি অন্যান্য আঘাতজনিত কারণে ব্রেনের ক্ষতি হলে সেখান থেকেও পালা বদলের সূচনা করতে পারে ব্রেন। আর তার জন্য কি প্রয়োজন? একটা শুধু মাইন্ডসেট। কী ধরনের মাইন্ডসেট? আমাকে নতুন করে শুরু করতে হবে। প্রতিদিন প্রতিক্ষণ এই ভেবে কাজ করতে হবে যে আমি কোনো স্থবিরতার মধ্যে আটকে নেই। পুনর্বিন্যাস হতে পারে এই ভাবনা থেকেই নিউরোসায়েন্সে জন্ম হয়েছে যে যুগান্তকারী ভাবনা, তাকে আমরা বলি নিউরোপ্লাস্টিসিটি। এটা আছে বলেই এর ক্ষমতা বলে অনেক অক্ষমতার জায়গা অতিক্রম করা যায়। সুতরাং যদি পাতা খসার বেলা শেষে নবমুকুলের দিকে তাকিয়ে বলি বসন্ত আসলে নতুন করে শুরু করার ঋতু, তাহলে কিছুমাত্র ভুল নয়। যখনই কিছু নতুন করে শুরু করার কথা ভাবছি তা কিন্তু রূপক নয়, তা সত্যি সত্যিই ঘটে। জীবনে এক পরিবর্তনের দরকারও আছে, শুধু প্রয়োজন নিজের লক্ষ্যটাকে স্থির করা। জীবনে অযথা জ্যোতিষীর্ণ টানার আগে নবজন্মের এই ভাবনা যেন প্রতিদিন নিজের মধ্যে রাখি। প্রতিটি নতুন সকাল নতুন বোধ হয়ে আসে, নতুন আকাশ নতুন বিশ্বাসের জন্ম দেয়। গাছের নতুন পাতা নতুন করে সংকেত দেয় আবার বেঁচে ওঠার। বসন্ত ফুরলে প্রকৃতিও কিন্তু সেই ইঙ্গিত দিয়ে যায়, আমরা তার বাইরেই বা যাব কী করে। এমিলি ডিকিনসন
এমন একজন কবি যাকে খুব আশাবাদী মানসিকতার অধিকারিণী বলা যাবে না, অথচ তিনি কিন্তু সাদরে এই বসন্তকে আগমন জানাচ্ছেন, এই কথাগুলো বলেছেন। একটি আলো বসন্তে বিদ্যমান, বছরে অন্য ঋতুতে নয়, নয় অন্য কোনো পর্যায়ে। যখন মার্চ সদ্য পা ফেলেছে চৌঘাটে, বসন্ত ঋতু যেন তার কবিতায় মানসিকভাবে নতুন কিছু শুরু করার দ্যোতক। পুনর্বিন্যাসের কথা যখন উঠেছে, তখন পুনর্নির্মাণকেই বাদ দিই কীভাবে? স্নায়ুবিজ্ঞানে দেখেছি আমাদের সব স্মৃতি আসলে পুনর্নির্মাণ, কোনো ঘটনা অভিজ্ঞতার হুবহু প্রতিফলন নয়, কিন্তু বহতা জীবনের প্রবাহমান স্রোতে স্থবির শ্যাওলার পিছুটান নয়, বরং জঙ্গম শিলানড়ির জায়গান। আদিগন্ত বিশ্বে প্রকৃতিতে নবজন্মের স্বাক্ষর, আমাদের জীবনেও তাই। তো শেষে খুব সুন্দর সাহিত্যিক বর্ণনা রয়েছে, কিন্তু বাস্তবটা একেবারেই খুব রহস্যজনক এবং খুব ইন্টারেস্টিং। আমরা দেখতে পাচ্ছি কোষের নবজন্মের বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা রয়েছে। আমাদের কোষ নতুন করে তৈরি হয় এবং সেটা অনেকটা নির্ভর করছে আমাদের ভাবনা চিন্তার উপর, আমরা কি মাইন্ডসেট তৈরি করছি তার উপরে। তো এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, অতি গুরুত্বপূর্ণ বিষয়, যে এভাবেও নতুন করে ফিরে আসা যায়, নতুন করে কোষের জন্ম হয়। নতুন কোষের জন্ম মানেই নতুন সৃষ্টি, নবজন্ম। জলবায়ু পরিবর্তনে ক্ষতি অর্থনীতির সতর্কবার্তা। জলবায়ু পরিবর্তনের কারণে 2050 সাল পর্যন্ত প্রত্যেক বছর বিশ্ব অর্থনীতিকে 38 লক্ষ কোটি ডলারে করে মূল্য চোকাতে হবে বলে দাবি করা হয় জার্মানির পোস্টডাম ইনস্টিটিউট ফর ক্লাইমেট রিসার্চ বিজ্ঞানীদের করা এক সমীক্ষায়। তাদের দাবি, মূলত তাপমাত্রা বৃদ্ধির কারণে আগামী 25 বছরে বিশ্ব অর্থনীতির আয় কমবে 19%। জলবায়ু পরিবর্তন নিয়ে যখনই কোনো কিছু গুরুত্বপূর্ণ লিখতে দেওয়া হবে, আমরা কিন্তু এগুলো উল্লেখ করতে পারি। উল্লেখ্য, এই উষ্ণায়নের জন্য যে সমস্ত দেশ কম দায়ী, তারাই ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি, কারণ এই সমস্যা মোকাবিলার ক্ষমতা তাদের সবচেয়ে কম। বিশ্বে 1600টি অঞ্চলে গত 40 বছরে জলবায়ু ক্ষতির দিকে রিপোর্টটি তৈরি হয়েছে। সাময়িক পত্রিকা নেচারে প্রকাশিত হয়েছে রিপোর্ট। সমীক্ষক দলের অন্যতম সদস্য ম্যাক্সমিলিয়ান কোটেজ বলেন, অতীতের নিঃসরণের কারণে 2049 সালের মধ্যে বিশ্বের অর্থনীতির ক্ষতি হবে 19%, যা বিশ্বের জিডিপি 17% কমার সমান। রিপোর্টে আরও জানানো হয়েছে, আগামী 2.5 দশক দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার দেশগুলি সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে। তারা আয় কমবে 22%-এর কাছাকাছি। সমীক্ষক দলের আর এক সদস্য লিওনি উইন্স জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন কারণে ক্ষতির হাত থেকে রেহাই পাবে না আমেরিকা, জার্মানি, ফ্রান্স সহ উন্নত দেশগুলিও। কার্বন নিঃসরণের জেরে ইতিমধ্যে বিশ্ব অর্থনীতি যে ক্ষতি হয়েছে, জলবায়ু পরিবর্তন জেনে আগামী দিনে ক্ষতি হবে তার প্রায় 6 গুণ বেশি। এখানে যে তথ্যগুলো ব্যবহার করা হয়েছে বারবার, এগুলো কিন্তু আমরা জলবায়ু পরিবর্তন সম্পর্কে প্রচুর লিখতে দেওয়া হয়, এডিটোরিয়াল থেকে শুরু করে, রিপোর্ট থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে আমরা এইগুলোকে উল্লেখ করব। ভারতের তেল আমদানি শীর্ষে রাশিয়ায়। ইউক্রেনের সাথে যুদ্ধ শুরুর পরে পশ্চিম দুনিয়ার নিষেধাজ্ঞা এড়াতে কম দামে তেল বিক্রি করে শুরু করেছিল রাশিয়া। তার সুযোগ নিয়ে ভারত মস্কো থেকে তেল আমদানি বাড়িয়েছে। তেল শিল্পের ক্ষুদ্রের খবরেই ধারা বজায় ছিল গত অর্থবর্ষ, যার হাত ধরে 2022-23 সালের পরে 23-24 অর্থবর্ষেও ভারতে তেল রপ্তানিকারীদের মধ্যে শীর্ষে দখল করেছে রাশিয়া। কমেছে পশ্চিম এশিয়া তেল রপ্তানিকারক দেশগুলির সংগঠন ওপেকের অংশীদারি। চাহিদার প্রায় 85% তেলই বিদেশ থেকে কিনতে হয় ভারতকে। 2022 সালে ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পরে ভ্লাদিমির পুতিনের দেশটির উপরে নিষেধাজ্ঞা চাপানোর আগে পর্যন্ত দেশীয় তেল সংস্থাগুলি রাশিয়া থেকে চাহিদার মাত্র 0.2% তেল কিনত। নিষেধাজ্ঞার সাথে সাথে 2022 সালের ডিসেম্বরে আমেরিকা সঙ্গে দেশ রাশিয়ার তেলের দর ব্যারেলে $60 বাঁধা কথা ঘোষণা করে। এই পরিস্থিতিতে তথ্য বলছে, এবছর 31 মার্চ শেষ অর্থবর্ষে ভারত দিনে 47 লক্ষ ব্যারেল তেল আমদানি করেছে, তার 35% হচ্ছে রাশিয়া থেকে। মস্কোর সাথে কাজাখস্তান, আজারবাইজান, স্বাধীন কমলের দেশগুলি ধরলে সেই অঙ্ক 39%। তার আগেই বছরে যেটা 22 এবং 26% ছিল। সব মিলিয়ে 23-24 সালের প্রতিদিন ভারতে এসছে 16.5 লক্ষ ব্যারেলের রাশিয়ার তেল, যা 22-23 সালের তুলনায় 57% বেশি। এখানেই পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশগুলি থেকে 23-24 সালে ভারতের তেল আমদানি 55% থেকে কমে দাঁড়িয়েছে 46%। এটা আমরা দেখেছি গতকালের আলোচনা থেকেও এটা স্পষ্ট। আগামী দিনে ইরান যুদ্ধের কী পরিস্থিতি হবে সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। যদি সেখানে নিষেধাজ্ঞা জারি হয়, তাহলে দেখা যাবে হয়তো রাশিয়া থেকে আরও বেশি তেল কিনছে ভারত। মৃতদের নবজন্ম ঘটেছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত প্রযুক্তির হাত ধরে। তো মৃত মানুষকে কীভাবে জীবিত করা যাচ্ছে, সেটা বিষয়টা কি আমরা দেখব।
মাইকেল গ্রোসের বাবা মারা গিয়েছেন 1999 সালে। 2 দশকেরও বেশি সময় পরে কম্পিউটার স্ক্রিনে নতুন ভিডিও দেখলেন মাইকেল। সুস্থ শরীরে একটি হলুদ টি শার্ট পরে রৌদ্র করজল পার্কে ঘুরে ঘুরে স্মার্টফোনে ছবি তুলছিলেন তার বাবা, যে স্মার্টফোন বস্তুটা আবিষ্কারই হয়েছে তার মৃত্যুর বহু বছর পরে। ছবি তোলা শেষ করে স্ক্রিনের দিকে মুখ ফিরিয়ে ভুরু উঁচিয়ে ছেলের দিকে তাকিয়ে সৌম্য হাসলেন তিনি। বছর কয়েক আগে মাইকেল তার বাবাকে এইভাবে ফিরিয়ে এনেছিলেন ডিপ ফেক প্রযুক্তির সাহায্যে। খরচ পড়েছিল মাত্র $100। সেই সঙ্গে তিনি শুধু যোগান দিয়েছিলেন 1990 শতকে 60 সেকেন্ডের কিছু বেশি সময় ভিডিও। 2021 সালে বই ট্রাশ নো ওয়ান ইনসাইড দ্য ওয়ার্ল্ড অফ ডিপ ফেকে গোটা ঘটনার সবিস্তার বর্ণনা দিয়েছেন তিনি। মৃতকে এভাবে ফিরিয়ে আনা যেন হ্যারি পটারে আর ডেলি হ্যালোজে বর্ণিত রেজারেকশন স্টোনের গল্প। যে কে রোলিংয়ের রূপায়ণকে বর্ণনা করেছেন রক্তমাংসের শরীর হিসেবে নয়, আবার একেবারে কায়াহীন আত্মাও নয়, যেন মাঝামাঝি কিছু একটা। কল্পনার সাথে বাস্তবের ফারাক গুছিয়ে আজ ডিপ ফেকের সাহায্যে যে শুধু নেতা নেত্রী অভিনেতা সেলিব্রিটিদের আপত্তিকর ছবি ভিডিও তৈরি সম্ভব তাই নয়, একইভাবে মৃতদেরও ফিরিয়ে আনা যায়। প্রযুক্তি যদি সত্যিই ফিরিয়ে আনতে পারে মৃত মানুষকে, তার ছোঁয়া যাক না যাক, অন্তত দেখার ব্যবস্থা যদি করে দিতে পারে, সেটা কি বিজ্ঞানের নির্বিকল্প আশীর্বাদ বলে ধরে নেওয়া যায়, নাকি তার মধ্যে লুকিয়ে আছে বিপদ সংকেত? লোকসভা ভোটে প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তা, সোশ্যাল মিডিয়ার যৌথ দাপটে সত্য মিথ্যা বিশ্বাস অবিশ্বাসের ধূসর সীমানা যখন প্রত্যাশিতভাবে মিলেমিশে একাকার, জনপ্রিয় মৃত নেতাদের দেখা যাচ্ছে ভোটের ময়দানে। বিশেষ করে তামিলনাড়ুতে করুণানিধি আর জয়ললিতা, দুজন নেতারই ম্যাজিক যে এখন অটুট বলে মনে করছেন বর্তমান রাজনীতিকে। সেটা স্পষ্ট বোঝা যায় ডিপ ফেক প্রযুক্তিতে নির্মিত এদের অডিও কিংবা ভিডিও ক্লিপের সাহায্যে ভোটের প্রচার দেখে। আপাতভাবে বিষয়টাকে চিত্তাকর্ষক হলে ওইসবের ভিতরে কিন্তু লুকিয়ে থাকতে পারে অনেক আইনি জটিলতা এবং অনেক নৈতিক প্রশ্ন। বিনোদনের জগতে অবশ্য বাজার সফল ব্যক্তিদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ ফিরিয়ে আনার চেষ্টা চলতে কিছুদিন ধরে। সেটা সম্ভব নানা কারণে, প্রিয় তারকাকে সম্মান জানাতে, কোনো অসমাপ্ত প্রজেক্ট শেষ করতে, কিংবা তারকার জনপ্রিয়তার সোনার তরীতে ভেসে বাণিজ্য স্বার্থে। সাম্প্রতিক ছবি অতি উত্তমে উত্তম কুমারের পুরনো ছবির ক্লিপ ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তাকে মুখে জোগানো হয়েছে নতুন কথা। হলিউডে মৃত অভিনেতাদের ফিরিয়ে আনার ঘটনা ক্রমশ বাড়ছে। অভিনেতা পিটার কুশিং মারা যান 1994-তে। 2000 সালে 16-তে ছবি রগওয়ানে দেখা গেল তার ডিজিটাল পুনরুত্থান। কম্পিউটার জেনারেটেড ইমেজারি প্রযুক্তির ব্যবহার করে ফেরানো হল স্টার ওয়ার্সের খলনায়ককে। লরেন্স অলিভিয়ের থেকে ফেরি ফিশার পুনরুত্থিত হয়ে চলেছেন অনেকেই। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে আছে বিটলসের নতুন অ্যালবাম। সেখানে পল ম্যাকার্টনি জুড়ি বাঁধছেন 4.5 দশক আগে নিহত জন লেনের সাথে। সম্ভাবনার দুয়ার ভেঙেছে, তার বিস্তৃতি এখন আকাশ ছোঁয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা জন্মের ঢের আগে থেকে অবশ্যই এরকম ঘটনা ঘটছে। প্রায় 3.5 দশক আগে 1991-তে বহু চর্চিত ডায়েট কোকের বিজ্ঞাপনে পুনরুত্থিত করা হয়েছিল 1957 সালে প্রয়াত অভিনেতা হামফ্রে বোগাট, 71 সালে প্রয়াত টেম্পরেবাদক লুই আর্মস্ট্রং, 1946 প্রয়াত জেমস ক্যানগিতে, ইত্যাদি ইত্যাদি। এখানে অনেক তথ্য দেওয়া রয়েছে। গুরুত্বপূর্ণ সব কিছু নয়, সব কিছু উল্লেখ্যও নয়। তো এখানে আলোচ্য জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। বিতর্ক থেকে যায়। মৃত মানুষের ছবি, ভিডিও, কণ্ঠস্বর এসবের অধিকার কার? কে ঠিক করবে এগুলোকে কীভাবে ব্যবহার করা যায়, কতটা ব্যবহার করা যায়? মৃত রাজনৈতিক নেতাদের ক্ষেত্রে এসবের উত্তরাধিকার কি পরিবারের না দলের? আবার সেই উত্তরাধিকার পারিবারিক হোক কিংবা রাজনৈতিক নিয়ে যদি বিবাদ থাকে, যদি থাকে অনেক দাবিদার, তাহলেই বা কী হবে? এসব বিষয়ে আইনকানুন যে সর্বত্র খুব পরিষ্কার তা নয়। তবে অভিনেতা বা গায়কদের পুনরুত্থান যেহেতু ঘটে চলেছে বেশ কিছুদিন ধরে, এ নিয়ে আলোচনা হয়েছে অল্প বিস্তর। আইন সর্বত্র পরিষ্কার না হলেও কিছু দেশে আইন আছে, মোটামুটিভাবে পরিবার বা এস্টেট অনুমতি দেয় অভিনেতাদের ক্ষেত্রে, এবং সেটাই চূড়ান্ত। অর্থাৎ মৃত্যুর পর কোনো অভিনেতার ডিজিটাল প্রতিরূপ কোনো ছবিতে অভিনয় করবেন কি না, করলে কোন চরিত্রে করবেন, কোন বিশেষ বিজ্ঞাপনে, এমনকি পর্নোগ্রাফিতেও যোগ দেবেন কি না, তার ডিজিটাল অবতার ভোটের গরম হাওয়ার কোনো বিশেষ প্রার্থী দলকে সমর্থন করে আরও একটু উত্তাপ ছড়াবে কিনা, এসব ঠিক করতে পারেন সেই উত্তরাধিকার। এইটাই তাদের ইচ্ছায় চূড়ান্ত। অনেকে মনে করেন মৃত অধিকার খর্ব করা এই বিষয়টা তাদের মনঃপূত নয় একেবারে। আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত অবতারকে দিয়ে তো আর নির্মাতা ইচ্ছামতো কাজ করাতে কথা বলতে পারেন না। যেমন করুণানিধির ডিপফেক অবতারকে দিয়ে ডিএমকের পক্ষে যেমন প্রচার করানো যায়, তেমন ইচ্ছে করলে প্রচার করানো যায় বিরোধী এআইএডিএমকের পক্ষেও। ডিপফেক নির্মাতা যেমন চাইবেন তেমনই। তাই আইনকে সরিয়ে রেখে বলা চলে, কোনো মৃত রাজনৈতিক নেতার দলীয় উত্তরাধিকারীরা যেমন তার ডিপফেকের সাহায্যে নিজেদের প্রচার করতে পারেন, বিরোধীরা তাদের প্রচার করতে পারেন বই কি। সত্য মিথ্যার সীমারেখা ক্রমেই ঘোলাটে হতে থাকে আরও বিস্তৃত। আবার মৃতকে ফিরিয়ে আনার বাণিজ্যিক সম্ভাবনা ক্রমবর্ধমান। যেমন চীনে বাৎসরিক সমাধি পরিষ্কারের দিনে লক্ষ লক্ষ মানুষ তাদের প্রিয়জনদের স্মরণ করতে ভিড় জমান তাদের সমাধিতে। সে পরিপ্রেক্ষিতে এখন বেশ কিছু প্রতিষ্ঠান নামমাত্র মূল্যে চীনাদের সুযোগ করে দিচ্ছে তাদের প্রিয়জনদের চলমান ডিজিটাল অবতার তৈরিতে। 2025-এর মধ্যে সে দেশের ডিজিটাল মানুষের বাজার নাকি পৌঁছে যাবে $6.64 লক্ষ বিলিয়ন, এমনই পূর্বাভাস। ফিরে আসা মাইকেল কোষের কথায়,
ডিপফেকের মাধ্যমে মৃত আবার নবরূপায়ণ তার মানে সৃষ্টি করে পরস্পর বিরোধী আবেগ। ভিডিওটা বারবার দেখতে থাকেন তিনি, উপভোগ করেন বাবার সাথে নতুন যোগসূত্র, কিন্তু বাস্তবের দুনিয়া তো বড়সড় ফাটল ধরাচ্ছে তা অনুভব করে। সত্যি আর আস্থা সম্পর্কিত আমাদের ধারণার উপরে প্রভাব কথা ভেবে ক্রমে আতঙ্কিত হয়ে পড়েন মাইকেল, মুছে দেন ভিডিওটা। তার বইয়ের দি এন্ড অফ লাইফ শীর্ষক শেষ অধ্যায়ে গ্রন্থে লিখেছেন, ডিপফেক সম্পর্কিত সবই বেশ জটিল, শুধুমাত্র তা তৈরি করতে যে দক্ষতা প্রয়োজন সেটা ব্যতি রেখে। তবু ডিপফেকের মাধ্যমে মৃতের পুনরুত্থান চলতেই থাকে, আর যা কিছু সত্যি, যা কিছু বিশ্বাসযোগ্য, সম্ভাব্যপর, তার পরিধি ভেঙে জোরে তৈরি হতে থাকে মোহময় আবছা ঘেরা, ক্রমশ বিস্তৃত হতে থাকে নতুন ওয়ান্ডারল্যান্ড। বাস্তব আর কল্পনা সেখানে মিলেমিশে একাকার। তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভাবনা চিন্তার বিষয়, যে এ বিষয়ে কিন্তু কোনো আইন নেই, কে ব্যবহার করবে, কীভাবে ব্যবহার করবে তার স্পষ্ট কোনো দিক নির্দেশ নেই। সেটা আদতে সুবিধাজনক নাকি আমাদের একটা আবছায়া অবাস্তব জগতে নিয়ে চলে যাচ্ছে, সেটার সুবিধা অসুবিধার দিক বিভিন্ন রয়েছে। তো এটা নিয়ে লেখাটা খুব গুরুত্বপূর্ণ লেখা, অনেক পয়েন্ট আমরা এখান থেকে ব্যবহার করতে পারি, অনেক উদাহরণ এখান থেকে নিতে পারি, বাণিজ্যিক দিক থেকে শুরু করে সমস্ত দিক এখানে কিন্তু খুব বাস্তবসম্মতভাবে লেখা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। তো এর সাথে সাথে আজকের নিউজ এডিটোরিয়াল ডিসকাশন এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।